নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি সরাসরি বলেছেন, যদি সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে কেন্দ্রীয় সরকারকে এই বাংলায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শাসন জারি করতে হতে পারে। কেন্দ্রীয় সরকারকে যেন দুর্বল না ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন সারা রাজ্য জুড়ে যে ব্যাপক সন্ত্রাস, লাগামহীন সন্ত্রাস, বিরোধীদের খুন করার রাজনীতি যেটা চলছে সেটা বন্ধ হওয়া দরকার। যদি বন্ধ না হয় তাহলে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে। প্রচ্ছন্নভাবে যে বক্তব্য রেখেছেন, বক্তব্যটা কিন্তু পরিষ্কার। বাবুল সুপ্রিয় যা বলেছেন, দিলীপ ঘোষ যিনি রাজ্য সভাপতি বিজেপি, তিনি কিন্তু একটু অন্য সুরে বলেছেন। তিনি বলেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন, কিন্তু আমরা এমনি হারাবো, এখন রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার নেই। যে কনফিডেন্সটা দিলীপ বাবু দেখিয়েছেন স্বাভাবিকভাবে, সেটাও কিন্তু প্রাসঙ্গিক এই বক্তব্যের প্রেক্ষিতে। আমরা খালি বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, করোনা আবহের মধ্যে একটা সরকার গত 8 মাস ধরে কিভাবে চলেছে। একটু নিজেদের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো। এই সরকার প্রথম দিন বলেছিল বাসে 20 জন উঠবে। এই সরকার তারপরে সেটাকে রিভিউ করে বলেছিল শুধু সিটিং অ্যাকোমোডেশনে বাসে যাবে। এখন সেই সরকার কি বলছে? বাসে বাদুড়ঝোলা বাস যাচ্ছে, কোনো বিকার নেই সরকারের। এই সরকার বলেছিল যে কোনো বাস ভাড়া বাড়বে না, বলেছিল কিনা? তারপর এখন 7 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকার ভাড়া 15 টাকা, 15 টাকার ভাড়া 20 টাকা, সরকার নেই। বলেছিল কিনা? আপনারা বলুন তো, আপনারা তো বাসে অনেকেই যাওয়া আসা করেন, বুকে হাত দিয়ে বলুন তো। এই অবস্থা। জিনিসপত্রের দাম বলুন তো, 40 টাকা আলু, 80 টাকা পেঁয়াজ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কোথায় টাস্ক ফোর্স, কোথায় সুফল বাংলা, কোথায় সরকারি নিয়ন্ত্রণ? কিছুদিন অন্তর যখন এই জিনিসপত্রের দাম নিয়ে যখন মানুষের বিক্ষোভ, বিদ্রোহ, সমাবেশ বামপন্থীরা কিংবা অন্যান্য রাজনৈতিক দল বিজেপি করতে শুরু করে, তখনই কিন্তু এই সরকার নড়ে বসে দেখবেন সংবাদ মাধ্যম অনুপ্রাণিত ধামাধরা আনন্দবাজার, অনুপ্রাণিত বর্তমান আর লুটোপুটি খাওয়া এই সময় পত্রিকাকে আসরে নামিয়ে দেখবেন একটা ছবি বার করে, এই মানিকতলা বাজারে টাস্ক ফোর্স গেছে। আর এই মানিকতলা বাজারটাই কি একটাই বাজার? সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধানসভায় অন্তত 15-20টা বড় বাজার আছে। দেখেছেন কোনোদিন টাস্ক ফোর্সকে, কোনোদিন পুলিশকে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে দেখেছেন? ফলে স্বাভাবিকভাবে 40 টাকা কেজি আলু কিনতে হবে, 80 টাকা কেজি পেঁয়াজ কিনতে হবে। সরকার বহাল তবিয়তে নবান্নের জলসাঘরে বসে প্রতিদিন একটা ইভিনিং শো করবে। এখন আবার ইভিনিং শো এর জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। ইভিনিং শোটা এখন হচ্ছে তপসিয়া ভবন থেকে। সেখানে অভিনেতা ব্রাত্য বসু অভিনয় করছেন এবং ভুলবকা চন্দ্রিমা ভট্টাচার্য অনেক বকবক করছেন এবং প্রতিদিন নিরন্তর মিথ্যে কথা বলছেন। এবং প্রত্যেকটা প্রেস স্টেটমেন্টকে আমরা কিন্তু কাউন্টার করতে পারি, আমাদের হাতে প্রচুর তথ্য আছে, কিন্তু সেই সময় আমরা দিতে চাই না। এই মুহূর্তে বাংলার বার্তার দর্শকদের বারবার বলবো, কোন রাজ্যে বসবাস করছেন? 2021-এ এই সরকারের পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা বুকে হাত দিয়ে বলুন। ঠিক এই সময় দাঁড়িয়ে, এই পরিস্থিতি দাঁড়িয়ে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, বাস ভাড়া অগ্নিমূল্য, ইলেকট্রিসিটি বিল, আপনারা খেয়াল করে দেখুন, সবাই কিন্তু চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। গণশক্তিতে সিএসসির বিজ্ঞাপন বেরোনোর পর থেকে আমি দেখি না কোনো বামপন্থীকে অন্তত সিএসসির বিরুদ্ধে কোনো আন্দোলন করতে। কেন? WBA-SEDCL এর বিরুদ্ধে প্রতিবাদটা করেন না কেন? প্রত্যেক গ্রাম বাংলার মানুষ কেন 3 মাস অন্তর ইলেকট্রিকের বিল পাবে? কেন প্রতি মাসে ইলেকট্রিকের বিল পাবে না? সেই ইলেকট্রিকের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। সিএসসি একটা করে গণশক্তিতে বিজ্ঞাপন দেবে আর আমি ঘুমিয়ে পড়বো? বিরোধী রাজনৈতিক দলগুলো কি করছেন? বিজেপি, কংগ্রেস, সিপিএম, যারা ক্ষমতায় আসতে চাইছেন, তারা কি করছেন? মানুষের পকেট কেটে বিদ্যুতের দাম নিয়ে চলে যাচ্ছে আর কিচ্ছু বলবেন না। হাজার হাজার মানুষ কর্মচ্যুত, কর্মহীন হয়ে পড়েছে। এই সরকার দিনের পর দিন মিথ্যে কথা বলে চলেছে। বেকার ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটা ভাতা নিয়ে মিথ্যে কথা বলছে। কেন বার্ধক্য ভাতাটা 5,000 টাকা করা যেত না? কেন প্রতিবন্ধী ভাতাটাকে 5,000 টাকা করা যেত না? কেন বিধবা ভাতাটাকে 5,000 টাকা করা যেত না? করবে না? খেলা মেলা উৎসব, আর প্রতিদিন মনে রাখবেন 2.5 কোটি টাকার বিজ্ঞাপন। আপনারা দেখেছেন কিনা জানি না, আজকেও টিভিতে দেখছিলাম। ছট পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল ফিচার বলে অনেকক্ষণ ধরে ছট পুজোতে অভিনন্দন জানাচ্ছেন। 2021 সামনে নির্বাচন বলে ছট পুজোর দিনই শুধু ভিজুয়াল মিডিয়াতে কয়েক কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে দিলেন। কেউ কোনো কথা বলবে না, সংবাদ মাধ্যম কোনো কথা বলবে না, বললে ওই বিজ্ঞাপনটা চলে যাবে। টিভি মিডিয়া থেকে বিজ্ঞাপনটা চলে যাবে, সংবাদপত্র থেকে বিজ্ঞাপনটা চলে যাবে। ফলে স্বাভাবিকভাবে তারা ঘুমবে, তারা বিদ্যুৎ নিয়ে বর্ধিত দামের কথা বলবে না। WBA-SEDCL এর বিদ্যুতের 3 মাসে কেন বিল যায় সেটা নিয়ে প্রশ্ন করবে না। কেন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী প্রশ্ন করবে না। কেন বাস, অপ্রতুল বাস, কেন বাস ভাড়া বৃদ্ধি হয়েছে, কেন বাস ভাড়া নীরবে সাইলেন্টলি আপনাকে 10 টাকার বদলে 15 টাকা দিতে হচ্ছে, কেউ কথা বলবে না।
কেন আপনি আজকে প্রিপেড ট্যাক্সি বুথ শিয়ালদা স্টেশনে নেই? কেউ প্রশ্ন করবে না? প্রিপেড ট্যাক্সি বুথে যেখানে কোনো একটি নির্দিষ্ট স্থানে শিয়ালদা এসে পৌঁছলেন, 200 টাকা আপনার ভাড়া থাকতো, সেটা সেই ট্যাক্সির এবার 400 টাকা 500 টাকা নিচ্ছে। ওয়্যার ইজ দ্য গভর্নেন্স? সরকার কোথায়? প্রশাসন কোথায়? লালবাজার থেকে কত দূর শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশন? প্রিপেড বুথগুলো কোথায় গেল বলুন? মাননীয় উত্তরটা দিন মানুষকে। গরিব শিক্ষিত বেকার যুবকগুলো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, প্রাইভেট টিউটারে কিভাবে বেঁচে আছে কোনোদিন খবর রেখেছেন? প্যারা টিচাররা কিভাবে বেঁচে আছে খবর রেখেছেন? ভোকেশনাল টিচাররা কিভাবে বেঁচে আছে খবর রেখেছেন? এই 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 লকডাউনের পর্বের মধ্যে কিভাবে দিনের পর দিন যুবশ্রী যুবকগুলো শুকিয়ে শুকিয়ে মরছে, কিভাবে এসএলও কর্মচারীরা কর্মহীন হয়ে রয়েছে, কিভাবে দিনের পর দিন গ্রুপ ডি কর্মচারীগুলো শুকিয়ে শুকিয়ে মরছে। কেন স্কুল সার্ভিস কমিশনে রিক্রুটমেন্ট নেই? কেন টেট পরীক্ষার্থীদের রিক্রুটমেন্ট নেই? গত 9.5 বছর ধরে দিনের পর দিন ঘুমিয়ে এখন 16,500 গল্প শুনিয়ে মুখের ডগায় গাজর ঝুলিয়ে ইলেকশনটা বৈতরণী পার হতে চাইছেন। 3.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত আমাদের তথ্যে ছিল। সেদিনকে শুনলাম ডাক্তার সুজন চক্রবর্তী বলছেন ওটা 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়েছে। ভাবতে পারেন কোথায় সরকার চলছে? আমরা তার রিপোর্ট তৈরি করছি, আমরা বাংলার বার্তায় নিয়ম করে আপনাদের দেখাবো কিভাবে শিক্ষিত বেকারদের কর্মী সংকোচন করেছে এই সরকার, এই প্রশাসন। আর প্রতি 3 কোটি টাকার বিজ্ঞাপন, খেলা মেলা উৎসবে বিজ্ঞাপন, হেলিকপ্টার ভ্রমণ। সুজাপুরে 6টি মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে, সেখানে এসপি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, সেখানে এমপি আছে, এমএলএ আছে, তাদের দিয়ে 2 লাখ টাকা দেওয়ানো যেত। কলকাতা থেকে ববি হাকিমকে হেলিকপ্টারে পাঠানো হলো। ভাবতে পারেন হেলিকপ্টারে গেলেন, হেলিকপ্টারে এলেন, কত লক্ষ টাকা খরচা হলো। ছট পুজোতে গ্রিন ট্রাইব্যুনাল রায় দিয়ে দিয়েছে, একদম পরিষ্কার গ্রিন ট্রাইব্যুনাল রায় দিয়ে দিয়েছে ছট পুজোতে রবীন্দ্র সরোবর কিংবা সুভাষ সরোবর ব্যবহার করা যাবে না। সেটাকে কাউন্টার করতে কেএমডিএ চলে গেল, প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট। ভাবতে পারেন, এবং প্রত্যেকটাতে হারলো। শুধু সুপ্রিম কোর্টে শোনা যাচ্ছে 15 থেকে 20 লক্ষ টাকা ঢেলে এলো সরকার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা গ্রিন ট্রাইব্যুনালের রায়টাকে অমান্য করতে, কিন্তু সেখানেও হারলো। আবার হাইকোর্টে এলো, আবার 10-15 লাখ টাকা খরচ হলো, সেটাতেও হারলো। অর্থাৎ হিন্দি ভাষী মানুষকে খুশি করা। দেখো, আমি তোমাদেরও লোক, আমি তোমাদের জন্য লড়ছি, জানেন হারবেন কিন্তু তাও লড়ছেন। লড়ে শেষ পর্যন্ত আবার হারলেন। ছট পুজো রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর করা গেল না অনেক চেষ্টা করে, কিন্তু যেটা জানেন হারবেন জেনেও কোর্টে গেলেন, তার কারণ হিন্দি ভাষী মানুষদের ভোটটা দরকার 2021। ভোটে টান পড়িয়ে আছে মাননীয়া, ভোটে টান পড়িয়ে আছে। কত দূর, কতটা নিচে নামছেন আপনি একটু বাংলার বার্তার মানুষ দর্শক আপনারা ভাবুন। সব হারিয়ে ফেলছেন, কিন্তু টাটা থেকে, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে বাংলার ভবিষ্যৎকে মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছিলেন। গত 9.5 বছরে একটা ভারী শিল্প এই বাংলার বুকে আসেনি। আর এই 9.5 বছর ধরে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে এমএলএ কিনেছেন, কাউন্সিলর কিনেছেন, কর্পোরেশনে মেয়র কিনেছেন, জেলা পরিষদের সদস্য কিনেছেন, এমপি পর্যন্ত কিনেছেন। দিনের পর দিন এই কাণ্ডটি করেছেন। এই বাংলায় দাঁড়িয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বিরোধীদের কথা বলার অধিকার নেই। একজন সেনা জওয়ান মারা গেছেন, তার মরদেহকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সেখানকার বিজেপি সংসদ নদিয়াতে, তাকে ঢুকতে দেওয়া হলো। সুজাপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল, তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না। কোন ব্যবস্থা চালু করেছেন? কেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে না বলুন তো? আমি আপনাদের বলছি, আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনার ঘরের সন্তান, বেকার সন্তানটার মুখের দিকে তাকিয়ে বলুন, কেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে না? যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখে দিয়েছেন, এর বিচার হবে না? বিচার করবে না? নিজের দলে শুভেন্দু অধিকারী বিদ্রোহী হয়েছেন, এখনো তিনি 2টো দপ্তরের মন্ত্রী, তৃণমূলের সদস্য। তার অনুগামীরা শিলিগুড়ি শহরে কিছু পোস্টার ব্যানার লাগিয়েছিল, আমরা দাদার অনুগামী, আমরা দীপাবলি এবং ছট পুজোর অভিনন্দন জানাচ্ছি মানুষকে, শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে। কি করেছে জানেন? রাজ্য পুলিশ, মানে ওই শিলিগুড়ির পুলিশ ভ্যান নিয়ে বেরিয়ে সমস্ত ব্যানার হোর্ডিং খুলিয়েছে, এবং তারপর ওখানকার তৃণমূল নেতা তিনি প্রেসের সামনে দাঁড়িয়ে বাইট দিয়েছেন, আইন আইনের পথে চলবে। অর্থাৎ তুমি আমাদের দলের লোক হলেও তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে তুমি ছট পুজো কিংবা দীপাবলির অভিনন্দনটা জানাতে পারবে না। এত নির্মম একটা সরকার এই বাংলায় চলছে। আসুন একটা ছোট্ট ভিডিও আমাদের হাতে এসছে, দেখুন যে শিলিগুড়ির মাটিতে কিভাবে শুভেন্দু অধিকারী হোর্ডিংগুলো, পুলিশ চোর ডাকাত ধরে না, এখন কোথায় বিরোধীরা কি কাজ করছে সেই কাজ করে, কিভাবে হোর্ডিং খুলছে সেই ভিডিওটা দেখুন। ফের
শুভেন্দু অধিকারীর ব্যানার শিলিগুড়ি জুড়ে এবারে গাড়ি সহ ব্যানার আটক করলো পুলিশ। মহানন্দায় ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে দাদার অনুগামী লেখা ব্যানার লাগানো হয়েছিল। আজ সেই ব্যানার সমেত একটি গাড়ি ও গাড়ির চালককে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, কে বা কারা এই ব্যানারগুলি লাগাচ্ছে তা জানার জন্যই গাড়ি চালককে আটক করা হয়। যদিও পুলিশের তরফে ব্যাপারে কিছু জানানো হয়নি। কিছুদিন আগেও শিলিগুড়ির বিভিন্ন ট্রাফিক পয়েন্ট সহ জনবহুল রাস্তায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছিল, যেখানে লেখা ছিল, আমরা গর্বিত, আমরা দাদার অনুগামী। তবে কে বা কারা সেই পোস্টারগুলি লাগিয়েছে তা জানা যায়নি। কিন্তু গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল। তিনি তৃণমূলেই থাকছেন নাকি দল ছাড়ছেন তা নিয়ে তর্ক বিতর্ক জল্পনা চলছেই। তবে আজকের ঘটনায় তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, কারা এই ধরনের কি ঘটনা ঘটেছে আমি বিষয়টা জানি। তবে আইন তো আইনের কাজ করে, আইনের বাইরে যদি কোনো কাজ হয়ে থাকে সেটা আইন দেখবে, এটাতে আমাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। দলের কি আছে এর মধ্যে আমি জানি না, তবে সবটাই যদি আইন যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটা তো আইনের বিষয়, আমাদের দলের কাছে এরকম কোনো খবর। যদিও পরে গাড়ি ও গাড়ির চালককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ চোর ডাকাত ধরা ছেড়ে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর হোর্ডিং কোথায় কোথায় লাগানো হয়েছে মাননীয় নির্দেশ হয়েছে, ভাইপো মহারাজের ইচ্ছে হয়েছে, ফলে সেইটা খুলতে ব্যস্ত হয়েছে শিলিগুড়িতে। সে দৃশ্য আপনারা দেখলেন। আমরা বারবার বলছি, এ রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হওয়া দরকার, তার প্রয়োজন অনুভূত হচ্ছে। এবং সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় কি বলেছেন আসুন। যদি যেভাবে আমরা হিংসা দেখছি, এখনো যেভাবে দিনের পর দিন রাজনৈতিক বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে, যদি দিদি কোনোভাবে মনে করেন যে মানে কেন্দ্রতে একটি সরকার মানে কমজোর সরকার রয়েছে, তাহলে উনি বিরাট বড় ভুল করছেন। কারণ বিজেপিকে কিচ্ছু করতে হবে না, সংবিধানেই সমস্ত প্রাবধান আছে, সমস্ত ব্যবস্থা আছে, যাতে এরকম ধরনের কোনো মানে বিধ্বংসী এরকম ধরনের কোনো একটি হিংস্র সরকারকে কিভাবে তাদের কাজকর্ম বন্ধ করতে হয়, কিভাবে তাদেরকে তাদের সঙ্গে কি দাওয়াই তাদের জন্য আছে, সেটা সংবিধানেই পরিষ্কার করে লেখা আছে। সে রাস্তাটাও কিন্তু অসম্ভব নয়। কাজে দিদি যেন এটা মনে না করেন যে 6 মাসে উনি অত্যাচার চালিয়ে মানুষকে ভয় পাইয়ে কোনোভাবে ভোট বাক্স থেকে তাকে দূর করে রাখবেন। শেষে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওটাই বলবো যে হিংসাকে মত की राजनीति करके मत बदला नहीं जाता है। और এটাই আমরা 2021 আপনারা শুনলেন বাবুল সুপ্রিয়র কথা। এবার আমরা বিশিষ্ট অধ্যাপক গবেষক বিমল শঙ্কর নন্দ তাকে জিজ্ঞেস করেছিলাম, দুটি প্রশ্ন করেছিলাম। এক, রাষ্ট্রপতি শাসন বাংলায় জারি হওয়া উচিত কি উচিত নয়, এটি একটি। দ্বিতীয়ত, কতটা প্রয়োজন বোঝার চেষ্টা করেছিলাম তার কথা। কি বলেছেন বিমল শঙ্কর নন্দ, আসুন শুনুন। নমস্কার বিমলদা, সন্ময় বলছি। নমস্কার। বলছি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দুজনেই আজকে বলেছেন যে আইনে শাসন মানা হচ্ছে না, ফলে রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে। বাবুল সুপ্রিয় স্মরণ করিয়ে দিয়েছে যে সংবিধানটা দুর্বল নয়, সংবিধান সম্মতভাবে কিন্তু করা যেতে পারে যদি দিদি মনে করেন যে এইভাবে খুন এবং সন্ত্রাসের রাজনীতি দিয়ে বিরোধীদের মুখ আটকানো হবে, বিরোধীদের কণ্ঠস্বর আটকানো হবে। কিভাবে ব্যাখ্যা করবেন? দুটো দিক, একটা হচ্ছে সম্ভব কিনা, দ্বিতীয় দিক হচ্ছে যে উচিত কিনা। আপনার কি বক্তব্য? না দেখুন, সাধারণভাবে গণতান্ত্রিক কাঠামোতে যেটা মনে করা হয় যে অপ্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন নেই। কোনো বিশেষ দল বা ব্যক্তির সুবিধার্থে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত নয়, এটা সকলেই স্বীকার করবে, সেটা আমিও স্বীকার করবো, আপনিও স্বীকার করবেন। কিন্তু ভারতীয় সংবিধানটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দলিল, যেখানে সংবিধানের শাসনের ওপর বেশি করে গুরুত্ব দেওয়া আছে। সেখানে ব্যক্তি বা দল কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে সংবিধানের শাসন প্রতিষ্ঠা করা যায় কিনা। এর আগে একেবারে 50-এর দশকে কেরালা থেকে শুরু করে আজ পর্যন্ত বা হয়তো আজ থেকে 15 বছর আগে পর্যন্ত যেভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতো, বিশেষ কোন দল বা ব্যক্তির সুবিধার্থে নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ করেছি এবং আমরা মনে করি সেইভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত নয়। কিন্তু এটাও তো সত্যি, কোন দেশে বা ভারতের কোন অঙ্গরাজ্যে বা কোন জায়গায় যদি সংবিধানের শাসন না থাকে, সংবিধান যদি কার্যকরী না হয়,
তাহলে আমাদের সংবিধানেই তার যথেষ্ট সংস্থান রয়েছে। সেক্ষেত্রে সংবিধানের শাসন কি করে ফিরিয়ে আনা যায়, এবং সংবিধানের 356 ধারা অনুযায়ী পরিষ্কার করে বলা আছে যে ভারতের রাষ্ট্রপতি যদি রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো সূত্রে তিনি যদি অবগত হন যে কোনো রাজ্যের কোথাও সংবিধানের শাসন সেখানে কার্যকরী হচ্ছে না, সংবিধান কার্যকরী হচ্ছে না, সেক্ষেত্রে তিনি শাসন ব্যবস্থাটা নিজের হাতে তুলে নিতে পারেন। একেই বলা হয় রাষ্ট্রপতির শাসন। এখন পশ্চিম বাংলায় রাষ্ট্রপতির শাসন নিয়ে বিতর্ক বেশ কিছুদিন ধরে চলছে। একটা অংশ যেরকম কংগ্রেস এবং সিপিএম তারা একটা অদ্ভুত যুক্তি দেয় যে রাষ্ট্রপতি শাসন জারি হলে নাকি বর্তমান সরকার তারা শহীদ হয়ে যাবে। আমি সংবিধানের ছাত্র হিসেবে মনে করি কে শহীদ হবে কি কে শহীদ হবে না তার ভিত্তিতে সংবিধান কার্যকরী হয় না। সংবিধান কার্যকরী তখনই হয় যেখানে সংবিধান কার্যকরী করার প্রয়োজন হয়, সেখানে ব্যক্তি শহীদ হবে কি হবে না এটা সংবিধান দেখে না, সংবিধানের ধারাগুলো দেখে না। ফলে এমন যদি হয় যে এ রাজ্যে সংবিধানের ধারাগুলো কার্যকরী হচ্ছে না, তাহলে ডেফিনেটলি তার একটা প্রিকন্ডিশন তৈরি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসনের। এখানে পশ্চিমবাংলায় বিগত বেশ কিছুদিন ধরে যেটা আপনার এই বক্তব্যের দ্বিতীয় অংশ সেটা হচ্ছে উচিত কি উচিত নয়, আমি মনে করি বিগত বেশ কিছুদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন অংশ থেকে বারবার একটা অভিযোগ আসছে। অভিযোগ হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে এবং মানুষ রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে। আপনি জানেন যে পশ্চিমবাংলা রাজনৈতিক হিংসা এবং হানাহানিতে অনেক দিন ধরেই ভারতবর্ষে একেবারে ওপরের দিকে রয়েছে, অনেক দিন ধরে, বাম আমল থেকেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে বিগত 10 বছরে নতুন একটা পলিটিক্যাল ব্যবস্থা এলো, তারপরেও এই সিস্টেমটাকে বন্ধ করা গেল না। এখনো রাজনৈতিক হিংসা চলছে, এখনো হানাহানি চলছে এবং এখনো দুর্ভাগ্যজনকভাবে মানুষের মৃত্যু ঘটছে। গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি যে রাজনৈতিক হিংসা কোন স্তরে পৌঁছতে পারে, কোন স্তরে পৌঁছে তা মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে। ফলে এটা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে মানুষের জীবন, মানুষের জীবিকা রক্ষা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফলে আমি মনে করি যে অবশ্যই সংবিধানের ধারাগুলো ভালো করে পর্যালোচনা করা উচিত, যে পশ্চিমবাংলায় যদি সংবিধানের ধারাগুলো ঠিক মতো কার্যকরী না হয় তাহলে সংবিধান যা যা ব্যবস্থা নিয়েছে ইনক্লুডিং 356 যাকেই আপনারা রাষ্ট্রপতি শাসন জারি করতেন, ডেফিনেটলি সেটা একটা অপশন হয়ে উঠবে। কারণ কখনো তো এটা হতে দেওয়া যায় না যে একটা দেশের একটা অংশের কখনো সংবিধান কার্যকরী হবে না, শুধু লিপ সার্ভিস দিয়ে লাভ নেই। আমি মনে করি যে এবারে কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাদের ভাবতে হবে সত্যি পশ্চিমবাংলায় কি আইনের শাসন একেবারে নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয়ে গেছে তাহলে তাদের দায়িত্ব আইনের শাসন ফিরিয়ে আনার, কারণ সংবিধান প্রয়োগের দায়িত্ব কিন্তু সরকারের। সরকারকেই সংবিধানকে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োগ করতে হবে। আরেকটা বিষয়, এটা এই যে কথাগুলো বলছি দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই কথাগুলো আমরা বলতে চাইছিলাম না। আমরা বলতে চাইছিলাম না যে কখনো ভারতের কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হোক, কিন্তু আমাদের অভিজ্ঞতাই পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা যা আশা করেছিলাম সেটা কিন্তু বাস্তবে সফল হয়নি। অর্থাৎ একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ যেখানে মানুষ স্বাধীনভাবে তার অধিকার ভোগ করবে, রাজনৈতিক, সামাজিক বা অন্যান্য অধিকার ভোগ করবে, সেই পরিবেশের স্থাপনা আমরা চেয়েছিলাম। কিন্তু সেটা কি হয়েছে? উত্তর হচ্ছে না, সেটা হয়নি। অর্থাৎ আমরা কিন্তু হতাশ হয়েছি। আলটিমেটলি কিন্তু আমাদের এই হতাশাই কিন্তু একটা বড় অংশের মানুষের এই হতাশাই কিন্তু মানুষকে এই দিকেই নিয়ে যাচ্ছে দাবি করতে যে কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক, কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক, কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক, এই দাবির দিকে এগিয়ে চলেছে। ফলে এই যে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যাদের কথা আপনি বলছেন তারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর ভিত্তিতে একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি, ভারতের রাষ্ট্রপতির কাছে আমার দাবি যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খতিয়ে দেখা হোক, পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে কিনা খতিয়ে দেখা হোক। যদি আপনারা মনে করেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, তাহলে ভারতের সংবিধান আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা আপনারা প্রয়োগ করুন যাতে মানুষের জীবন এবং জীবিকা নিশ্চিত করা যায়। তা নইলে কিন্তু মানুষ আপনাদের দিকেও আঙুল তুলবে যে এই রকম পরিস্থিতিতেও আপনারা কেন হস্তক্ষেপ করেননি। ফলে এই দায়িত্ব কিন্তু এখন সরকারের হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে। আপনাদের সঠিকভাবে পরিস্থিতি বিবেচনা করতে হবে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে তো, যদি থাকে তাহলে কোনো প্রশ্ন নেই,
সেটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। সত্যি যদি আইনের শাসন না থাকে তখন কিন্তু আপনাদেরই দায়িত্ব যাতে আইনের শাসন ফিরে আসে, সাংবিধানিক ব্যবস্থাগুলো এখানে প্রয়োগ করা এবং মানুষের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। সে রাষ্ট্রপতি শাসন হোক, 356 বা অন্য কোনো পন্থায় যাই হোক না কেন, কেন্দ্রীয় সরকারকে কিন্তু এবারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই আমার বক্তব্য।